গল্পের শুরুতে আমরা জিংহিকে দেখতে পাই। সে টফু বিক্রি করছিল, তার কাছে তার গ্র্যান্ডমা আসে। তার গ্র্যান্ডমা তাকে খুশি হয়ে বলতে শুরু করে, তোমার টপ স্কলার বয়ফ্রেন্ড ফেরত চলে এসেছে। জিংহি বলে সত্যি। সে তো অনেক বেশি খুশি হয়েছিল। সবকিছু ছেড়ে সে তখন দৌড়াতে শুরু করে। এখানে আমরা জানতে পারি ঝংইউন নামের একজন ছেলেকে সে 10 বছর ধরে ভালোবাসে। তার জন্যই সে টফু বিক্রি করত এবং মানুষের বাসায়ও কাজ করত, যাতে টাকা পয়সার কোনো কমতি না হয়, সে ভালোভাবে পড়াশোনা করতে পারে। ঝিংইউন গিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য, এখন সে ফিরে এসেছে। সে তো অনেক বেশি খুশি ছিল। সে দৌড়ে দৌড়ে তার বাসায় যেতে শুরু করে। তাকে তার বয়ফ্রেন্ড অনেকগুলো ওয়াদা করেছিল, বলেছিল স্প্রিং এর টাইমে এসে সে তাকে বিয়ে করবে। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে গিয়েছিল আর বাইরে থেকে বলছিল, ঝিংইউন আমি চলে এসেছি। সেখানে যাওয়ার পর দাসী তাকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এখানে আমরা জানতে পারি তার বয়ফ্রেন্ড ঝিংইউন এখন লর্ড লু হয়ে গেছে। জিংহি মেয়েটকে বলে, তুমি কিভাবে আমাকে ফেলতে পারো? সেখানে তার বয়ফ্রেন্ড চলে আসে। জিংহি সেখানে তার বয়ফ্রেন্ডকে বলছিল, আমি তোমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। ঝিংইউনকে সে ফুল দেয় আর বলে, চলো এখন বিয়ে করে ফেলি। ভেতর থেকে রাজকুমারী চলে আসে আর সে লর্ড লুকে বলে, হাজব্যান্ড এখানে এই মেয়েটা কে? এখন থেকে আমরা ঝিংইউনকে লর্ড লু বলেই রাখবো। সে বিয়ে করে নিয়েছিল। জিংহি তখন লর্ড লুকে বলছিল, তুমি বিয়ে করে নিয়েছো? তুমি কিভাবে বিয়ে করলে? রাজকুমারী সেখানে বলে, মেয়েটাকে যে কিনা তোমার নামের সামনে লর্ডও লাগাচ্ছে না, তোমার নাম ধরে ডাকছে। লর্ড লু বলে, সে আমাদের বাসায় কাজ করতো। জিংহি তাকে বলে, আমি তোমার বাড়ির কাজের লোক ছিলাম। তোমার জন্য আমি সবকিছু করেছি। সারা দিন রাত ধরে আমি টফু বিক্রি করেছি। তোমার পড়ালেখায় যাতে কোনো ঘাটতি না হয়, এই কারণে আমি সবকিছু স্যাক্রিফাইস করেছি। আর এখন তুমি আমাকে বলছো যে আমি তোমার বাড়ির কাজের লোক ছিলাম। সেখানে লর্ড লুয়ের মা চলে আসে আর বলে, তোমার কাছে কি আছে? তুমি হলে একজন রাস্তার মেয়ে আর সে হলো প্রাইম মিনিস্টারের মেয়ে, তার সাথে তোমার কোনো তুলনাই হয় না। রাজকুমারী বলে, তাকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। সেখান থেকে তখন তাকে বের করা হচ্ছিল। জিংহি সেখানে চিল্লাচ্ছিল, তাকে বের করা হয়। সবাই তখন তাকে দেখতে শুরু করে। জিংহি সেখানে বলে, তোমরা সবাই জানো ঝিংইউনের পড়ালেখার জন্য আমি কত বেশি কষ্ট করেছি। আমি তার জন্য আমার প্রতিটা সেকেন্ড নষ্ট করেছি। এখন সে যখন টপ স্কলার হয়ে গেছে, সে এখন অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। সেখানে সবাই বলছিল সে তো অনেক বেশি বেশরম। সবাই তখন সেখানে বাড়ি থেকে বের হয়। সেখানে জিংহি বলে, ঝিংইউয়ান তুমি না বলেছিলে একজন ভালো মেয়ে অ্যাম্বিশন পেতে সাহায্য করে, তাহলে এখন কি? এখন তো তুমি আমাকে ধোকা দিয়েছ। এখন আমাকে আমার 1000 টেলস ফেরত দিয়ে দাও। আমি তোমার জন্য যা করেছি আমি জানি তার কোনো মূল্য হয় না, কিন্তু 1000 টেলস আমার জন্য অনেক। সেখানে রাজকুমারীকে তার শাশুড়ি কানে কানে বলছিল, তাকে টাকা দিয়ে দাও, না হলে সে আরো বেশি ঝামেলা করবে। রাজকুমারী তখন টেলস বের করে। সে ভাবে সে ফেলে দিবে, তারপর সে কুড়িয়ে নিবে, কিন্তু সে তার আগে তার হাত থেকে টাকা নিয়ে নেয়। তারপর সে ঝিংইউনকে বলে, তুমি আমার নজর থেকে অনেক বেশি নিচে নেমে গেছো। এখন থেকে তোমার আর তোমার পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারপর সে সেখান থেকে চলে যেতে শুরু করে। সবাই সেখানে তার জন্য হাততালি দিচ্ছিল। জিংহি তো অনেক বেশি কান্নাকাটি করেছিল, কারণ সে 10 বছর ধরে যা স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন এক নিমেষেই ভেঙে গেল। সে যখনই রাস্তা দিয়ে হাঁটছিল তখনই সে কারোর সাথে ধাক্কা খায়। সে তখন দেখতে পায় আহত একজন লোককে। সে তখন তাকে চেক করতে শুরু করে। জিংহি যখন দেখতে পায় যে লোকটা জীবিত, তখন সে তাকে বাসায় নিয়ে আসে। সে তখন রাজকুমারকে বলছিল, আমার এখানে কিন্তু তোমার জামা কাপড় খুলতে হবে চিকিৎসা করার জন্য, তুমি পরে আমাকে ব্লেম করবে না। সে রাজকুমারের সেবা যত্ন করেছিল আর বলছিল, তুমি তো ঝিংইউনের থেকে অনেক বেশি বেটার। তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে না তুমি নর্মাল কোনো মানুষ। সে একা একাই তাকে এত কিছু বলছিল। হঠাৎ করে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু সে আবারও সেখানে ঘুমিয়ে পড়ে। সেখানে জিংহিও ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু সে হঠাৎ করে কিছু আওয়াজ পায়। সে বুঝতে পারে কেউ তার ঘরে ঢোকার চেষ্টা করছে। সে তখন সব লাইট বন্ধ করে ফেলে। জিংহি সেখানে লুকিয়েছিল। সেই জায়গায় একজন লোক আসে, কারণ সে জানতে পেরেছিল জিংহিকে ঝিংইউয়ান ছেড়ে দিয়েছে, তাই সে তার সুযোগ নেওয়ার জন্য এসেছিল। কারণ জিংহির কোনো মা বাবাও ছিল না, সে একাই থাকতো। লোকটি বিছানায় জিংহিকে ভেবে তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। রাজকুমার সেখানে উঠে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। লোকটি তখন সেখান থেকে পালাতে শুরু করে, কারণ সে একজনকে দেখতে পেয়েছিল। রাজকুমার তখন তাকে কিছু একটা দিয়ে তারপর মারে। লোকটি সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল আর বলছিল সে এখানে ছেলে লুকিয়ে রেখেছে, আমি সবাইকে গিয়ে বলবো। লোকটি চলে যাওয়ার পর জিংহি বেরিয়ে আসে আর ভাবে, এবার তো আমি বেঁচে গেছি। ধাক্কা লাগার কারণে সে রাজকুমারের ওপরে পড়ে যায়। রাজকুমার সেখানে তার গলা চাপতে শুরু করে আর সে জিংহিকে বলছিল, আমি তোমাকে ছাড়বো না। সে তাকে বলছিল, আমাকে ছাড়ো, আমি তোমার জীবন বাঁচিয়েছি। তখন রাজকুমার তাকে ছেড়ে দেয়। তারপর সে আলো জ্বালায়। এখানে আমরা জানতে পারি সে হচ্ছে রাজকুমার হুয়াকিউ।
সে তার পরিচয়ের ব্যাপারে জিংহিকে কোনো কিছুই বলেনি। সেখানে রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তুমি কেন অন্ধকার করে দিয়েছিলে? তখন সে বলে, আমি ইচ্ছে করে করিনি, সবাই আমার পেছনে পড়ে রয়েছে, আমার জীবন বাঁচানোর জন্য আমি এরকম করেছি। রাজকুমার তাকে বলে, তোমার কি শরম লাগে না? তখন সে বলে, কেন? রাজকুমার বলে, তুমি আমার জামা কাপড় কিভাবে পাল্টেছ? তখন সে বলে, তোমার জীবন আমি বাঁচিয়েছি, কেন শরম লাগবে? তুমি শ্যামলেস, তাই এসব কিছু বলছো। তখন তো সে অজ্ঞানী হয়ে যায়। জিংহি তখন তাকে চেক করে, তারপর সে ভাবে তার জন্য তো জামা কাপড় বানাতেই হবে। তারপরে সে আবারও চলে যায় টফু বিক্রি করার জন্য। সেখানে তাকে কয়েকজন বলছিল, তোমার ফিউচার তো অনেক বেশি ব্রাইট, তুমি তো অনেক ভালো টফু বানাও। অন্যদিকে জিংহি ভাবছিল, কে জানে সে জেগেছে নাকি। তারপর সে যখনই বাড়িতে যায়, সে তখন রাজকুমারকে দেখে হতবাক হয়ে যায়, কারণ তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। সে রাজকুমারকে দেখছিল আর ভাবছিল, তাকে কত বেশি হ্যান্ডসাম লাগছে, আমি তো নিজেকে হ্যান্ডেল করতে পারছি না। জিংহি সেখানে রাজকুমারকে বলছিল, তুমি এখন ঠিক হয়ে গেছো, এখন তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও। রাজকুমার সেখানে তাকে বলে, এখনো আমি অনেক বেশি আহত, আমি এখন এখান থেকে যাব না। জিংহি তাকে বলে, তুমি এখানে থাকতে পারবে না, অনেক ডাক্তার আছে, তারা তোমার চিকিৎসা করবে। রাজকুমার সেখানে তাকে বলে, কালকে রাতের জন্য কি তুমি রেসপন্সিবল? তখন সে বলে, আমি কেন হব? তখন সে বলে, তুমি তো আমার জামা কাপড় কালকে চেঞ্জ করেছো, তাছাড়া তুমি আমাকে টাচ করেছো। তখন সে বলে, আমি তোমাকে বাঁচিয়েছি, তুমি এসব কি কথাবার্তা বলছো? জিংহি তাকে বলে, তুমি কেন এখান থেকে যাচ্ছ না? আমার তো মনে হচ্ছে তুমি কোনো ক্রিমিনাল, এখানে লুকিয়ে আছো। যাই হোক, তুমি যদি ধরাও পড়ো, আমার নাম নিবে না, আমি তাদেরকে বলবো আমি তোমাকে চিনি না, তুমি এখানে জোর করে ঢুকেছ। তখন সেখানে রাজকুমার স্মাইল করছিল। জিংহি তাকে বলে, আমি তোমার জন্য ডাক্তার কাছে যাচ্ছি, তারপর আমি ওষুধ আনবো, আর আমি হলাম গ্রামের মেয়ে, আমি কোনো শ্যামলেস না, তুমি তো কালকে বলছিলে। রাজকুমার বলে, ঠিক আছে, কিন্তু এখন আমি এখানেই থাকবো, আমার খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও। অন্যদিকে জিংহি ভাবছিল, সে আমার সাথে থাকলে ভালোই হবে, কারণ আমি একা থাকলে অনেক বেশি বিপদ হতে পারে। সে রাজকুমারকে বলে, তুমি এক রুমে ঘুমাবে, আমি আরেক রুমে ঘুমাবো, আর তোমার নাম কি? রাজকুমার বলে, হুয়া কিউ। তারপর সে নুডলস বানাতে শুরু করে। রাজকুমার তাকে দেখছিল। রাজকুমার ভাবছিল, সে তো ততটাও খারাপ না, তাকে অনেক বেশি ভালো লাগছে দেখতে। নুডলস বানানো হয়ে গিয়েছিল, সে যখনই প্রবেশ করবে ধাক্কা লেগে সে তখন তার উপরেই পড়ে যায়। সে রাজকুমারকে বলে, তুমি ব্যথা পেয়েছো, এখন আস্তে আস্তে চলো। তারপর সে তাকে হুইল চেয়ার দেয় আর বলে, এখন এখানে বসো। রাজকুমার তাকে বলে, আমার পা কাটা যায়নি যে তুমি হুইল চেয়ার নিয়ে এসেছো। জিংহি তাকে বলে, কিন্তু তুমি তো ভালোভাবে চলতেও পারছো না। জিংহি রাজকুমারকে বসতে সাহায্য করে, তারপর সে তাকে বলে খাবার খেতে। জিংহি খাবার খাচ্ছিল, রাজকুমার তাকে বলে, আমি খাবার খাবো না। তখন সে তাকে বলে, তুমি এত ঢং কেন করছো? রাজকুমার তাকে বলে, আমি ধনিয়া পছন্দ করি না। তখন সে সেগুলো পরিষ্কার করতে শুরু করে আর ভাবছিল, এরকম ভাব করছে যেন সে কোনো রাজকুমার। সে তখন এই নুডলসও খেতে চাচ্ছিল না, তার পেটে গুড়গুড় করছিল, তখন সে খেতে বাধ্য হয়। রাজকুমারের খাওয়ার পর অনেক বেশি ভালো লাগে আর ভাবছিল, এটা তো রাজকীয় প্রাসাদের খাবারের থেকে অনেক বেশি ভালো। রাজকুমারের সেখানে খাবার এত বেশি ভালো লাগে, সে তো 10 বোলের মতো খাবার খেয়েই ফেলে। জিংহি তাকে বলে, আর কিন্তু খাবার নেই। তখন সে বলে, আমার পেট ভরে গেছে। জিংহি রাজকুমারকে দেখছিল আর ভাবছিল, তার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে, সে যদি আবার কোনো ডাকাত হয়। তারপর সে গিয়ে দেখতে শুরু করে, যেখানে চোর ডাকাতদের ছবি ঝুলানো ছিল। সে দেখতে পায় সেখানে তো রাজকুমারের ছবি নেই। সে তখন খুশি হয়। তারপর সে ওষুধ কেনার জন্য চলে গিয়েছিল। দোকানদার তাকে জিজ্ঞেস করে, কেন এসব কিছু নিচ্ছ? তখন সে বলে, ফিউচারে যদি আমার কোনো কিছু হয়ে যায় তাই। সে যখনই চলে যাবে, রাজকুমারী সেখানে চলে আসে আর তাকে বলে, আমি জানতে চাই তুমি কার জন্য ওষুধ নিচ্ছ। জিংহি সেখানে রাজকুমারীকে বলছিল, আপনি নিজের কাজের ওপর মনোযোগ দিন, আমার কাজের ওপর না আসলেই হবে। রাজকুমারী তাকে বলে, আমি তো শুধু জানতে চাইছিলাম তুমি কার জন্য এসব নিচ্ছ। জিংহি তো সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, আমি তোমাকে কেন বলবো যে আমি কার জন্য নিচ্ছি। রাজকুমারীর দাসী রেগে যায় আর বলে, তুমি এখানে রাজকুমারীর সাথে এরকম ভাবে কথা বলছো। সে যখনই তাকে থাপ্পড় দিবে, জিংহি তাকে উল্টো থাপ্পড় দিয়ে বসে। সৈনিক কিছু করবে, তখন সে সৈনিককে মেরে সেখান থেকে বেরিয়ে যায়। রাজকুমারী সেখানে তার পিছু করতে শুরু করে। সে তখন চাকু নেয় আর বলে, আমার পেছনে আসবে না, আমি যদি আরেকটু সামনে আসি তাহলে কিন্তু তোমাকে পিস পিস করে কেটে ফেলবো। রাজকুমারী সেখানে তাকে বলছিল, তোমার কি ভয় হচ্ছে না আমার কোনো কিছু হলে আমার বাবা তোমাকে ছাড়বে না? তখনই হঠাৎ করে সেখানে একটা চাকু উড়ে আসে আর একজন গার্ডের শরীরে ঢুকে যায়। রক্ত দেখে তো রাজকুমারী সেখানে অজ্ঞান হয়ে যায়। রাজকুমার সেখানে চলে এসেছিল আর বলছিল, আমি তোমাকে বাঁচানোর জন্য চলে এসেছি, তারা তোমাকে বুলি করছিল। সে তখন অনেক বেশি খুশি হয়ে যায়। তোমাকে যদি সে মেরে ফেলতো। সেখানে জিংহি তাকে দেখছিল আর ভাবছিল, সে যেরকম ভাবে চাকু চালিয়েছে আমার তো মনে হয়েছিল সে কোনো চোর ডাকাত।
তারপর বাড়িতে গিয়ে সে তাকে ওষুধ দিতে শুরু করে আর বলছিল, তুমি তোমার এই হাত দিয়ে এত জোরে চাকু চালিয়েছ। জিংহি সেখানে তাকে মলম লাগিয়ে দিচ্ছিল। সে তার অনেক বেশি কাছে ছিল। তাকে এত বেশি আহত দেখে সে তখন কান্না করতে শুরু করে। রাজকুমার ভাবছিল এত ছোট আঘাত দেখে সে কিভাবে কান্না করছে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তুমি কেন কান্না করছো? তখন সে বলে, এমনি। রাজকুমার তাকে তারা জেট দেয় আর বলে, তোমার অনেক টাকা খরচ হয়ে গেছে, তুমি এটা তোমার কাছেই রাখো। এখানে আমরা জানতে পারি সে যখনই তার জামা কাপড় বদলাচ্ছিল সে তখনই জেট পেয়েছিল, কিন্তু সে সেটা নেয়নি, সেখানে রেখে দিয়েছিল। জিংহি তাকে বলে, এটা অনেক বেশি মূল্যবান মনে হচ্ছে, তোমার কাছেই রাখো। রাজকুমার তাকে বলে, তুমি নাও, না হলে আমি ফেলে দেব। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। পরের দিন সে রাজকুমারের জন্য কাপড় কিনে এনেছিল, সে তাকে জামা বানিয়ে দিবে। সে রাজকুমারকে ডাকছিল মাপ নেওয়ার জন্য। রাজকুমার তাকে বলে, আমি তো তোমাকে জেট দিলাম, তাহলে তুমি কেন জামা কিনে আনোনি? জিংহি সেখানে তাকে বলে, আমি নিজে অনেক ভালো জামা বানাতে পারি, আমি নিজে তোমাকে ডিজাইন করে দেব। রাজকুমার তখন বলে, ঠিক আছে, কিন্তু সে দাঁড়াতে চাচ্ছিল না। সে তাকে দাঁড়াতে বলছিল তার মেজারমেন্ট নেওয়ার জন্য। রাজকুমার দাঁড়ালে তারপর সে তার মাপ নিতে শুরু করে। মাপ নিতে নিতে তারা দুজনে অনেক বেশি কাছাকাছি চলে এসেছিল। জিংহি যখনই পেছনে সরে রাজকুমার তার আরো বেশি কাছে চলে আসে। তারপর সে তাড়াতাড়ি করে কাপড় উঠিয়ে সেখান থেকে দৌড় লাগায় আর বলে, আমি তোমার জামা বানিয়ে তারপর আসবো। অন্যদিকে রাজকুমার ভাবছিল সে আমার জামার মাপ নিচ্ছে, সে কি আবার আমাকে সেডিউস করার চেষ্টা করছে? এরকম কখনোই হবে না। অন্যদিকে আমরা রাজকুমারীকে দেখতে পাই, সে অনেক রেগেছিল আর বলছিল, জিংহির এত বেশি সাহস, আমার সামনে সে কাউকে চাকু মারিয়েছে। সে বুঝতে পারে লর্ড লু আসছে, তাই সে তখন অসুস্থ হওয়ার ভান করে। লর্ড লু এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমার অনেক বেশি ভয় হচ্ছে। আমি আজকে ওষুধ কেনার জন্য গিয়েছিলাম দোকানে, সেখানে জিংহির সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে মারার চেষ্টা করেছে। সৈনিক যদি সময় মতো না আসতো তাহলে তো সে আমাকে টুকরো টুকরোই করে ফেলতো। লর্ড লু তাকে বলে, তুমি একেবারে চিন্তা করো না, আমি তার সাথে কথা বলবো। তারপর সে চলে যায়। রাজকুমারী তার একজন লোককে বলে তার উপর নজর রাখতে। অন্যদিকে রাজকুমারকে জিংহি জামা কাপড় দেখাচ্ছিল আর বলছিল, দেখো আমি কত সুন্দর জামা কাপড় তোমার জন্য বানিয়েছি। তখনই সে বাইরে থেকে শব্দ পায়। সে যখনই বাইরে যায় সে দেখতে পায় সেখানে তো লর্ড লু এসেছে। জিংহি তাকে বলছিল, এখান থেকে চলে যাও, তোমার সাথে আমার আর কোনো লেনাদেনা নেই। জিংইওয়ান তাকে বলে, আমি ইচ্ছে করে তাকে বিয়ে করিনি, আমার কোনো ইন্টেনশন ছিল না তোমাকে ধোকা দেওয়ার। আমাকে ইম্পেরিয়র অর্ডার দেওয়া হয়েছিল, তাই আমি বাধ্য হয়েছিলাম। রাজকুমার সব কিছু শুনে ভাবছিল সে নিজে ইচ্ছে করে বিয়ে করেছে, কিন্তু তাকে মিথ্যে কথা বলছে। সে বড়লোক হতে চেয়েছিল, এখন তাকে মিথ্যে কথা কেন বলছে? জিংহি তাকে বলে, এত বাহানা না বানিয়ে তুমি এখনই এখান থেকে চলে যাও। তখন সে তাকে বলতে শুরু করে, তুমি এখন আমার সাথে চলো। তখন সে তাকে বলে, তুমি চাও আমি তোমার কনকুবাইন হয়ে যাই? লর্ড লু তাকে বলে, তুমি এখানে একা থাকতে পারবে না। তখন সে বলে, আমি একলা ছিলাম, একলা থাকতে পারবো। সে তখন দরজা লাগিয়ে দেয়। লর্ড লু সেখানে ডাকতে শুরু করে, কিন্তু সে কোনো রেসপন্স দেয় না। ভেতরে ঢুকে সে কান্না করছিল। ভালোবাসার মানুষ ধোকা দিলে কষ্ট তো হয়ই। রাজকুমার তাকে বলছিল, একা একা না কান্না করে তাকে গিয়ে মানিয়ে নাও, পরে যেন আবার তোমার রিগ্রেট না হয় তুমি তাকে ছেড়ে দিয়েছ। জিংহি তাকে বলে, আমি কি তোমার সাথে কোনো কথা বলেছি? তুমি নিজের কাজের কথা চিন্তা করো। রাজকুমার তাকে বলে, তোমার কি শিক্ষা দীক্ষা নেই? তুমি কিরকম ভাবে আমার সাথে কথা বলছো? জিংহি তাকে বলে, তাহলে আমাকে বলো আমি কিরকম ভাবে কথা বলবো। রাজকুমার ভাবছিল তার মধ্যে কোনো ম্যানার্সই নেই। তারপর সে যখন জামা কাপড় সেলাই করছিল রাজকুমার তখন সেখানে আসে। সে তখন তাকে জিজ্ঞেস করে, কি কাজের জন্য এসেছ? জিংহি বুঝতে পারে সে ওষুধ লাগানোর জন্য এসেছে। তারপর সে তাকে গিয়ে ওষুধ লাগাতে শুরু করে। তারা দুজনে বারবার অনেক বেশি কাছে চলে আসছিল। পরে সিনে জিংহির কাছে সৈনিক আসে আর সে বলে, 18 বছরের কোনো মেয়ে এখন একা থাকলে তাকে এখনই বিয়ে করে নিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। জিংহি সেখানে বলছিল, এটা আবার কিরকম নিয়ম? আমি এত তাড়াতাড়ি কিভাবে ছেলে খুঁজে পাবো আর বিয়ে করব? আমার তো কিছু সময় চাই। তখন সেখানে একজন সৈন্য বলে, আচ্ছা তোমাকে 3 দিন সময় দিচ্ছি, যদি বিয়ে না করো তাহলে তোমাকে জেলে আমরা বন্দি করব। তারপর তারা চলে যায়। জিংহি তো তখন অনেক বেশি টেনশনে পড়ে যায় আর ভাবছিল আমি এত তাড়াতাড়ি ছেলে কোথায় পাবো। তখনই সেখানে তার দাদি আসে আর তাকে বলে, তুমি একেবারে চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব, তুমি ফোর্সফুলি কাউকে বিয়ে করবে না। তারপর সে চলে যায়। সে সামনে রাজকুমারকে দেখে আর ভাবতে শুরু করে, তার থেকে ভালো কোনো ক্যান্ডিডেট তো হতেই পারে না, আমি তো তাকেই বিয়ে করব। তারপর সে তাকে অনেক ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছিল। জিংহি তাকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। তখন সে বলে, বলো। তখন সে বলে, আমাকে কি একটা ফেভার করবে? রাজকুমার তাকে বলে, আমি জানি তুমি বলতে চাইছো আমি যাতে তোমাকে বিয়ে করে নেই। জিংহি তাকে বলে, হ্যাঁ বিয়ে করব, কিন্তু নকল বিয়ে করব, আমি সত্যি কথা বলছি।
তুমি তো কিছুদিন পর চলেই যাবে, আমি সবাইকে বলবো যে তুমি মারা গেছো, তারপর আমি বিধবা হয়ে থাকবো। রাজকুমার তাকে বলে, তুমি কি সবার সামনে আমাকে মৃত অপমান করতে চাইছো? জিংহি তাকে বলে, হ্যাঁ তাই তো, তুমি তো আমাকে ছেড়ে চলেই যাবে, তখন আমি বলে দিব। রাজকুমার তাকে বলে, আমি একেবারে রেডি না। আমরা তো আর্থ ও হেভেনকে সাক্ষী রেখে তারপর বিয়ে করব, একসাথে থাকবো, তাহলে এই বিয়ে নকল কিভাবে হয়? জিংহি তাকে বলে, হ্যাঁ রিয়াল ম্যারেজই হয়, কিন্তু আমরা নকল বিয়ে ভাববো। তুমি যখন চাও তখনই আমাকে ছেড়ে চলে যেতে পারো। তাছাড়া তুমি তো আমাকে বিয়েও করতে চাও না, আর আমাকে লাইকও করো না। রাজকুমার তাকে বলে, আমি বিয়ে করব না। তখন সে পিছনে বসে পড়ে আর বলে, আমি যাকে পাবো তাকেই বিয়ে করব। আর তুমি যদি বিয়ে করার জন্য রেডি হয়ে যাও, তাহলে আমি তোমার সব কাজই করে দিব, তোমার জামা কাপড় ধুয়ে দিব। তার কথা শুনে রাজকুমার স্মাইল করছিল। তারপর বাইরে সে যখন ওষুধ লাগাচ্ছিল, জিংহি রাজকুমারকে সাহায্য করার জন্য চাচ্ছিল আর ভাবছিল সে কত বেশি হ্যান্ডসাম। তাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। তারপর সে তাকে গিয়ে ওষুধ লাগাতে শুরু করে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো ছেলে পেয়েছো? তখন সে বলে, না, আমার কাছে আরো 2 দিন আছে। সেখানে গ্র্যান্ডমা সে একটা ছেলেকে নিয়ে সে তার বাড়ির পাশেই থাকতো। ছেলেটাকে দেখে বোঝা যাচ্ছিল সে একটু পাগল টাইপের ছিল। গ্র্যান্ডমা রাজকুমারকে দেখে জিংহিকে বলছিল, কাউকে এরকম ভাবে বাসায় রাখা ঠিক না। জিংহি বলে, আপনি আমাকে ভুল বুঝছেন, সে অজ্ঞান হয়ে গিয়েছিল আর অনেক বেশি আহত ছিল, তাই আমি তাকে ওষুধ লাগাতে সাহায্য করছিলাম। তার সাথে আমার কোনো লেনদেন নেই, সে ঠিক হয়ে গেলে এখান থেকে চলে যাবে। গ্র্যান্ডমা তাকে বলছিল, তুমি অবিবাহিত, তুমি কাউকে এরকম ভাবে রাখতে পারো না। কিন্তু আমি তোমার জন্য অফার নিয়ে এসেছি। এই ছেলেটাকে দেখো, সে অনেক বেশি ভালো, সে আমার দূরের নেফিউ হয়। তুমি তাকে বিয়ে করে নাও, সোনা গয়না সবকিছুই তুমি পাবে। তাছাড়া সে বংশের একমাত্র ছেলে। গ্র্যান্ডমা তাকে জিজ্ঞেস করে, তুমি কি বিয়ে করতে চাও? তখন সে বলছিল হ্যাঁ, কিন্তু রাজকুমার তাকে না করতে বলছিল। গ্র্যান্ডমা তাকে বারবার বলছিল, বেশি দেরি করো না, তাকে বিয়ে করে নাও, সে তো অনেক বেশি ভালো। সেখানে রাজকুমার বলে, আমার তো মনে হচ্ছে না, সে অনেক বেশি ভালো, তাকে তো দেখেই পাগল মনে হচ্ছে। তুমি কি তাকে বিয়ে করবে? পরের সিনে জিংহি যখন ঘরে যায়, সে দেখতে পায় রাজকুমার অনেক বেশি রেগে আছে। সে জিংহিকে বলছিল, তুমি কি পাগল ছেলেকে বিয়ে করে নিবে? জিংহি তাকে বলে, তুমি তো মানা করে দিয়েছো, এখন তো আমাকে ছেলে খুঁজতে হবে, বিয়ে করতে হবে, না হলে তো আমাকে জেলে নিয়ে যাবে। আমার কাছে শুধু 1 দিনই বাকি আছে, তার মধ্যে আমাকে বিয়ে করতে হবে। তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে ভালোই হতো। সেখানে রাজকুমার তাকে বলে, তুমি ভালোভাবে বলো, তাহলে আমি রাজি হয়েও যেতে পারি। জিংহি সেখানে রাজকুমারকে বলছিল, হুয়া কিউ, দয়া করে আমাকে বিয়ে করে নাও। সে অনেক ভালোভাবে মিষ্টিভাবে বলছিল। সেখানে রাজকুমার তাকে বলে, আমি বিয়ে করার জন্য রাজি আছি, শুধুমাত্র তোমার জন্য, যাতে কেউ তোমাকে জ্বালাতন না করে। জিংহি সেখানে রাজকুমারের হাত ধরে তার চেহারার সাথে ঠেকায় আর তাকে বলে, আমি তোমার জন্য সব কাজ করব। জিংহি তারপর টফু বিক্রি করতে যায় আর সেখানে সবাইকে বলছিল, কালকে আমার বিয়ে, তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। সবাই তাকে জিজ্ঞেস করছিল, কাকে বিয়ে করছো? তখন সে বলে, হুয়া কিউ নামের একজন ছেলেকে। সবাই তার জন্য খুশি হয়, আবার চিন্তিতও হয়। তাকে জিজ্ঞেস করে, তুমি কি তাকে বিশ্বাস করতে পারো? তখন সে বলে, হ্যাঁ, লর্ড লুয়ের থেকে সে 1000 গুণ ভালো। তারপর সে সবাইকে নিমন্ত্রণ জানায়। জিংহি তারপর বিয়ের জামা কেনার জন্য দোকানে যায়। সেখানে সে একটা জামা অনেক বেশি পছন্দ করে। সে ভাবছিল হুয়া কিউকে জামাতে কত বেশি ভালো লাগবে। দোকানদার মেয়েটি তাকে জিজ্ঞেস করে, তুমি তো অনেক ভালো জামা চুজ করেছো, কিন্তু সেটার দাম অনেক বেশি ছিল, কিন্তু এত টাকা তার কাছে ছিল না। 2 টেলস দিয়ে সে তখন একটা জামা কিনে নিয়ে যায় আর সেই জামাটার দাম ছিল 10 টেলস, তাই সে কিনতে পারে না। সে যাওয়ার সময় জিংইউন এবং রাজকুমারীকে একসাথে রোমান্স করতে দেখতে পায়। সে তার ওয়াইফকে হেয়ার পিন গিফট করছিল আর সে ভাবছিল, আমি কি আমার হাজবেন্ডের জন্য এতটুকু করতে পারি না, ভালো একটা জামা উপহার দিতে পারি না। ওপর থেকে আমরা রাজকুমারকে দেখতে পাই, সে একজন লোকের সাথে কথা বলছিল আর সে একটা সার্টিফিকেট এনেছিল যাতে বোঝা যায় সে এখানের বাসিন্দা, কারণ সে জানতো বিয়ের দিন কেউ না কেউ ঝামেলা নিশ্চয়ই করতে পারে। সৈনিককে সে তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে, ইনো ঝাওয়ের কি চলছে, সে কি আবারও কোনো প্ল্যান করছে আমার বিরুদ্ধে? গার্ড বলে, সে আবারও প্ল্যান করছে, সে আবারও আপনাকে মারার চেষ্টা করবে। রাজকুমার তাকে বলে, তার ওপর ভালোভাবে নজর রাখো, এই নান ঝাওয়ের শিকড় উপড়ে ফেলতে হবে। তারপর জিংহি বাড়িতে আসার পর হুয়া কিউকে ডাকতে শুরু করে। সেখানে সে কোনো রেসপন্স পায় না, তাই সে অনেক বেশি ভয় পেতে শুরু করে। সে ভাবছিল জিংইউয়ানের মতো সেও আবার তাকে ছেড়ে চলে যায়নি তো। সেখানে সে বলছিল, আমি তাকে কত বিশ্বাস করেছি, সে আমাকে ছেড়ে চলে গেল, সে আমাকে কিভাবে ছেড়ে চলে যেতে পারে, সে আমাকে প্রমিস করেছিল। পেছন থেকে তখনই রাজকুমার চলে আসে। রাজকুমার বলে, আমি এখানে। তখন সে বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে?
রাজকুমার তাকে বলে, আমি ম্যারেজ প্রপোজাল আনতে গিয়েছিলাম, তুমি তো জানো এই কারণে অনেক বেশি সময় লেগেছে। জিংহি তখন অনেক বেশি খুশি ছিল, সে তখন সবকিছু রেডি করতে শুরু করে। পেছন থেকে রাজকুমার চলে আসে, সে বিয়ের জামা পরে। জিংহি রাজকুমারকে বলছিল, তোমাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। তখন সে বলে, ঠিক আছে, কিন্তু এত কম দামি জামা কেন এনেছো? জিংহি তাকে বলে, তুমি এসব কি বলছো? তুমি জানো 10 টেলস দিয়ে এটা কিনে এনেছি। রাজকুমার তাকে বলে, এটা আমার কোনো কাজেরই না। তখন সে বলে, এটা সব থেকে ভালো কাপড়, তুমি এটা পরে বসে থাকো, আমাকে তুমি কাপড় দাও যাতে আমি সবকিছু সাজাতে পারি। তখন সে যখনই সাজাচ্ছিল রাজকুমারের ওপরে পড়ে যায়। রাজকুমার তাকে ধরে ফেলে, সেখানে তাদের মধ্যে আবার একটা রোমান্টিক মুহূর্ত ক্রিয়েট হয়। রাজকুমার তাকে বলছিল, তুমি নিচে নামো, তারপর তুমি তাড়াতাড়ি করে যাও, রেডি হও। সে তখন চলে যায় রেডি হওয়ার জন্য। সেখানে তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে আমরা জানতে পারি, সে যখনই তার আগের বয়ফ্রেন্ড এবং তার বউকে একসাথে দেখেছিল, তখন সে বুঝতে পারে তার হাজব্যান্ডকেও সে বেস্টি দিতে চায়। তখন সে বেশি দাম দিয়ে সে জামা কিনে এনেছিল। তারপর তাদের বিয়ে যখনই হচ্ছিল, তখনই সেখানে একজন সৈনিক চলে আসে। সৈনিকরা এসে চিল্লাতে শুরু করে আর বলে, এই বিয়ে একেবারেই গণ্য হবে না, তোমাকে জেলে যেতে হবে। রাজকুমার সেখানে তাকে ম্যারেজ প্রপোজাল দেখায়, এর মানে সে এই জায়গারই বাসিন্দা। সৈনিকরা তখন সেখানে কিছুই করতে পারে না, তাদের সেখান থেকে চলে যেতে হয়। বিয়ের পর তারা যখনই ঘরের ভিতরে যাবে, তখন সেখানে রাজকুমারী চলে আসে। আর সে বলছিল, ঝিংইউয়ানকে ছাড়ার বেশি দিন হয়ওনি, তুমি বিয়ে করে নিয়েছো। রাজকুমারী সেখানে অনেক বেশি রেগেছিল আর ভাবছিল তার কপাল অনেক বেশি ভালো, এত কিছু হওয়ার পরও সে এত বেশি হ্যান্ডসাম হাজবেন্ড পেয়েছে। আর মনে হচ্ছে সে তাকে অনেক বেশি ভালোবাসে, সে এত কিছু কিভাবে পেতে পারে, তাকে আজকে আমি শিক্ষা দিব। রাজকুমারী সেখানে বলতে শুরু করে, তুমি রিপোর্ট করো আর না করো, তুমি হলে লু ফ্যামিলির স্লেভ, তাই তোমার সবার আগে উচিত ছিল লু ফ্যামিলিকে বলা। জিংহি তাকে বলে, এখান থেকে চলে যাও, ঝামেলা কেন বানাচ্ছ? রাজকুমারী বলে, যাব না। তারপর সে গার্ডকে বলে, এই জায়গায় সব কিছু ভেঙে ফেলো। তারপর সে এক এক জায়গায় জিনিস যখনই সরাবে, রাজকুমার তখন তাকে শিক্ষা দেয়। সবাই সেখানে রাজকুমারকে দেখছিল আর বলছিল, জিংহির হাজবেন্ড কত বেশি পাওয়ারফুল, সে কিভাবে সবাইকে এত বেশি মারছে। ঝিংইউয়ান সেখানে বলছিল, সার্ভেন্টদের সাথে তোমরা কিভাবে এরকম করতে পারো? জিংহি তাকে বলে, আর তুমি এখানে কি করার জন্য এসেছো? তুমি জানো না আজকে আমার বিয়ে, আর ইচ্ছে করে এত সব নাটক করছো। সেখানে যত গ্রামবাসী ছিল সবাই সেখানে জিংহিকে সাপোর্ট করতে শুরু করে। রাজকুমারী সেখানে জিংহিকে গালি দেয়। রাজকুমার সেখানে তাকে কিছু বলতেই যাবে, জিংহি তাকে থামিয়ে দেয়। সে রাজকুমারকে বলছিল, তাদের সাথে কোনো কথা বলার দরকার নেই, আজকে আমাদের বিয়ে, আজকে অনেক খুশির একটা দিন, আজকে আমরা সবাই মিলে এনজয় করব। জিংহি সেখানে ঝিংইউয়ানকে বলে, যদি একটু শরম থাকে তোমার ওয়াইফকে নিয়ে এখান থেকে চলে যাও। তখন সে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই দুজনই বিছানায় বসেছিল। সেখানে রাজকুমার জিংহিকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তোমার মুখ এত বেশি শাইন করছে কেন? তুমি কি আবার ঝিংইউয়ানের জন্য চিন্তা করছো? আমি তাকে হাত উঠাতে চেয়েছিলাম তাই। জিংহি তাকে বলে, আমি কেন তার জন্য চিন্তা করব? তুমি লড়াই করতে গিয়ে তো ব্যথা পেয়েছো। রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তুমি আমার জন্য চিন্তা করেছিলে? তখন সে বলে, হ্যাঁ, আর কার জন্য চিন্তা করব? রাজকুমার প্রথমত বাইরে যেতে চাচ্ছিল। তখন সে তাকে বলে, আজকে আমাদের ওয়েডিং নাইট, কোথাও যাওয়ার দরকার নেই। সে যখন দরজা চেক করে দেখতে পায় দরজা তো বাইরে থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। তারপর সেখানে তারা দুজনেই শুয়ে পড়ে। আর সে রাজকুমারকে বলছিল, হুয়া কিউ, তোমাকে অনেক বেশি ধন্যবাদ, আজকে তুমি আমাকে বাঁচিয়েছ। পরের দিন সকালে সে অনেক ভালো ভালো খাবার বানিয়েছিল। আর সে রাজকুমারকে বলছিল, হাজবেন্ড তাড়াতাড়ি আসো, খাবার খাও। তাড়াতাড়ি করে খাবার খেয়ে তারপর বাটি ধুয়ে রেখে দিবে। রাজকুমার তাকে বলে, কি আমি ধুবো? তখন সে বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালো রান্না করে খাওয়াচ্ছি না? রাজকুমার সেখানে তাকে বলছিল, আমি কখনোই করিনি। জিংহি রাজকুমারকে বলে, তাহলে এখন শিখো, আমিও আগে কোনো কিছুই পারতাম না। তারপর সে চলে যায় মার্কেটে, আর সেখান থেকে মুরগি কিনে আনছিল আর ভাবছিল, আমার হাজব্যান্ড এখন অনেক বেশি দুর্বল, তাকে ভালো খাবার খাওয়াতে হবে, তাহলে সে তাড়াতাড়ি করে রিকভার করবে। মুরগি বিক্রি করা দোকানদার বলছিল, বিয়ে হওয়ার পর থেকে তোমার চেহারা তো অনেক বেশি চকচক করছে, অনেক সুন্দর মোটা সোটা একটা বাচ্চা তুমি জন্ম দিবে। সিংহি তাকে বলে, সব কি বলছেন? তারপর সে নিচে নিচে ভাবছিল আমাদের ফিউচার বাচ্চা কিরকম হবে। তারপর আমরা দেখতে পাই সিংহি ভাবছিল মুরগি কিভাবে কাটে, কারণ সে কখনোই মুরগি কাটেনি। পেছন থেকে রাজকুমার চলে আসে আর বলে, আমি তোমার জন্য মুরগি কেটে দিচ্ছি। রাজকুমার কাটছিল আর সে অনেক বেশি ভয় পাচ্ছিল। অন্যদিকে আমরা রাজকুমারী ও তার শাশুড়িকে দেখতে পাই। তার শাশুড়ি বলছিল, এত কম সময়ে তার বিয়ে হয়ে গেল, সে এত তাড়াতাড়ি করে ছেলেও খুঁজে নিল আর আমাদের ব্লেম করছিল, আমরা এটা করেছি ওটা করেছি, এখন সে কি করেছে। অন্যদিকে রাজকুমারীকে শাশুড়ি বলছিল, সে ঘরের সে পেপার আছে ঝিংইউয়ানের কাছে। রাজকুমারী তাকে বলে, সে পেপার যদি আমি পাই তাহলে আমি যা ইচ্ছে তাই করতে পারবো, তাকে বেরও করতে পারবো। তারপর সে দাসীদেরকে সেটা খুঁজতে বলে।
তারপর রাজকুমার যখন বাড়ি ধোয়ার চেষ্টা করছিল সেখানে সে রাজকুমারকে জিজ্ঞেস করে তুমি আগে কি কাজ করতে আর তুমি কেন এত বেশি আহত হয়ে পড়েছিলে। পরের সিনে আমরা দেখতে পাই জিংহি তার হাজবেন্ডকে নিয়ে গিয়েছিল টোফুর দোকানে। সেখান দিয়ে যারাই যাচ্ছিল তার স্বামীকে দেখছিল আর বলছিল কোথায় তুমি এত হ্যান্ডসাম ছেলে পেলে। জিংহি সেখানে রাজকুমারকে টাকা দেয় আর বলে তোমার যা ইচ্ছা তুমি তাই কিনতে চাও। সে তখনই চলে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে অনেকগুলো সৈনিক চলে আসে। জিংহি যখনই হুয়াকিউকে খোঁজার জন্য যাচ্ছিল সৈনিকরা তাকে দেখে বলছিল কত সুন্দর মেয়ে, চলো আমরা সময় কাটাই। সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। জিংহি তাকে বলে অফিসার হয়ে তোমরা কিভাবে এসব কথাবার্তা বলতে পারো। তার সাথে খারাপ কিছু করার আগে সেখানে হুয়াকিউ চলে আসে আর তাকে আঘাত করে আর বলে মেয়েদের সাথে তো খারাপ ব্যবহার তোমরা করতে পারো না। যদি রাজকুমার চলে আসে তখন তারা ভয় পাচ্ছিল আর সেখান থেকে চলে যায়। জিংহি সেখানে রাজকুমারকে বলছিল তুমি কোথায় চলে গিয়েছিলে, তুমি যদি হারিয়ে যেতে কিভাবে বাসায় যেতে। রাজকুমার ভাবছিল সে নিজের চিন্তা করছে না, শুধু আমার চিন্তাই করছে। জিংহি রাজকুমারকে বলছিল তুমি কি বান কিনে আনোনি, তোমার না বান অনেক বেশি পছন্দ। এখানে আমরা জানতে পারি বানের দোকান সব বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ নান ঝাও সবার কাছ থেকে টাকা নিচ্ছিল। সবাই তখন ভয় পেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। রাজকুমার সেখানে তাকে কোনো কিছুই বলে না। সেখানে সে ভাবছিল সে কেন এত বেশি অদ্ভুত। জিংহি খেয়াল করে পুরোটা সময় রাজকুমার তার প্রতি রেগে রয়েছিল। জিংহি সেখানে রাজকুমারকে জিজ্ঞেস করে বলো আমাকে তুমি কেন রেগে রয়েছ। রাজকুমার তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে বেশি ভালোবাসো নাকি টাকাকে। জিংহি ভাবছিল আমি যদি তাকে বলি আমি টাকাকে ভালোবাসি তখন সে টাকা ফেলে দিবে। তখন সে বলে অফকোর্স আমি তোমাকে ভালোবাসি। রাজকুমার সেখানে তাকে তার টাকা ফেরত দিয়ে দেয়। সেখানে কিছুক্ষণের মধ্যে সৈনিক চলে আসে। জিংহি সৈনিককে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে বলে আমি এখানে এসেছি কারণ এই জায়গা খালি করাতে হবে। জিংহি তাকে জিজ্ঞেস করে কেন খালি করাবে। তখন সে বলে কারণ এই জায়গা হচ্ছে জিংইউনের। এখানে সে ভাবতে শুরু করে জিংইউন যখন যাচ্ছিল তখন সে তাকে এই পেপার দিয়ে বলেছিল কোনো সমস্যা হলে তুমি এটা বিক্রি করে তারপর তুমি তোমার খরচ চালিও। জিংহি সেখানে তাদেরকে বলছিল এই বাড়ি আমার, আমি শুধু তাকে পেপার দিয়েছিলাম। সৈনিকরা জোর করে সে বাড়ি খালি করাতে চায়। তখন রাজকুমার তাদেরকে অনেক বেশি মার এবং তাদের হাড্ডি ভেঙে দেয়। আরেকজন সৈনিককে সে ধরে জিজ্ঞেস করে বলো তোমাকে কে পাঠিয়েছে। রাজকুমার অনেকক্ষণ ধরে তার গলা চেপে ধরে। তখন সে বলে রাজকুমারী পাঠিয়েছে। রাজকুমারী চেয়েছিল ঝিংইকে এখান থেকে বের করতে। পরে রাজকুমার যখন তার সৈনিকের সাথে ছিল তখন সে তার সৈনিককে বলে যখন আশেপাশে তুমি রাজকুমারীর কোনো সৈনিক দেখতে পাবে তখন তাদেরকে অনেক বেশি মারধর করে হাত পা ভেঙে দিবে। সৈনিক তাকে বোঝানোর চেষ্টা করে এরকম করা ঠিক হবে না, কিন্তু সে বলে যা বলছি তাই করো। অন্যদিকে জিংহি লুমেনশনে যায় আর সে গিয়ে রাজকুমারীকে বলে আমি আমার পেপার নেওয়ার জন্য এসেছি, আমি সেটা জিংইউয়ানকে দিয়েছিলাম, তুমি সেটা তোমার আন্ডারে করে নিয়েছো। রাজকুমারীর কানে কানে তখনই মেড এসে বলে আপনি যত মানুষ পাঠিয়েছিলেন সবারই হাত পা ভেঙে দেওয়া হয়েছে। এসব শুনে তো রাজকুমারী অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবে আমি যদি তাকে পেপার না দিই তাহলে সে আবার আমার হাত পা ভেঙে না দেয়। পেপার আনা হয়, সে যখনই নিবে দাসী তখন ইচ্ছে করে নিচে ফেলে দেয়। জিংহি সেখানে সেটা নিয়ে বের হয়ে যাচ্ছিল তখনই পেছন থেকে জিংইউয়ান তাকে ডাকছিল আর সে তাকে বারবার বলছিল আমার কথা শোনো, কিন্তু সে কোনো কথাই শোনে না। জিংহি তারপর বাড়িতে অনেকগুলো ড্রিঙ্ক নিয়ে যায় আর সে রাজকুমারকে বলে ড্রিঙ্ক করার জন্য। তখন সে বলে তুমি এগুলো কেন এনেছো। তখন সে বলে আজকে আমি অনেক বেশি খুশি, তাই আমার কাছে 1000 টেলস আছে, তুমি আছো, আমার বাড়িও এখন আমার হয়ে গেছে আর এখন আমার জীবনের অর্ধেক সমস্যাও দূর হয়ে গেছে। দুজনে ড্রিঙ্ক করার পর একসাথে বসেছিল। সে রাজকুমারকে দেখছিল। রাজকুমার তাকে জিজ্ঞেস করলে সে বলে আমার অনেক বেশি ভয় লাগে, তুমি আবার আমাকে ছেড়ে চলে না যাও। সে রাজকুমারের কান টাচ করতে শুরু করে আর বলে এটা তো অনেক বেশি সফট। রাজকুমার সরে যায় আর বলে তুমি অনেক বেশি ড্রিঙ্ক করেছো, গিয়ে ঘুমাও। তখন সে বলে আমি এত বেশি ড্রিঙ্ক করিনি যে তোমাকে চিনতে পারবো না। রাজকুমার তাকে শুইয়ে দেয়। সে যখনই চলে যাবে জিংহি তার হাত ধরে আর তাকে সে বলে আজকে আমাদের রাত কাটিয়ে ফেলা উচিত। তারপর সে তাকে কিস করতে শুরু করে আর বলে তুমি অনেক বেশি ডিলিশিয়াস। তখন সে বলে তুমি এসব কি করছো, পরে আবার রিগ্রেট ফিল করো না। তখন সে বলে কখনোই না। তারপর সেখানে তারা একসাথে রাত কাটায়। পরের দিনের দৃশ্য আমাদেরকে দেখানো হয়। সকালে উঠলে তার রাতের সবকিছু মনে পড়ে। প্রথম তো সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তারপর সে ভাবে ভালোই হবে, আমার বাচ্চা হলে অনেক বেশি সুন্দর হবে, শুধু একটা বাচ্চা হয়ে যাক। তারপর সে যদি আমাকে ছেড়েও চলে যায় আমি বাচ্চাকে সাথে নিয়ে থাকতে পারবো। সে আবার হুয়াকিউকে ডাকছিল। সে আবারও ভাবে সে হয়তো চলে গেছে। পেছন থেকে রাজকুমার আসে।
সে তার জন্য বান কিনে নিয়ে এসেছিল। রাজকুমার তাকে বলে এগুলো তো তোমার অনেক বেশি পছন্দ। তখন সে বলে অনেক বেশি ধন্যবাদ। রাজকুমার বলে কালকে রাতের কথা কি বলবে? তখন সে বলে কিছুই বলবো না। তারপর সেখানে জিংহি খাবার খাচ্ছিল। রাজকুমার পুরো সময় তাকেই দেখছিল। জিংহি রাজকুমারকে বলে এরকম ভাবে কেন দেখছো? আমার কিন্তু শরম লাগছে। রাজকুমার তাকে আবারও রাতের কথা জিজ্ঞেস করে। তখন সে বলে রাতের কথা বলবে না, আমার তো কোনো কিছুই ভালোভাবে মনে নেই। রাজকুমার তাকে বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। সে যখনই তার কাছে যাচ্ছিল তখন জিংহি বলে না, মনে পড়েছে মনে পড়েছে। রাজকুমার তাকে কোলে বসিয়ে তার জামা খোলার চেষ্টা করে আর বলে মনে করিয়ে দেব। তখন সে তাকে বলে না, মনে পড়েছে। পরের সিন আমরা রাজকুমারীকে দেখতে পাই। সে ঝাও নামের একজন ছেলেকে ডেকেছিল। সে মন্ত্রীর ছেলে ছিল। মন্ত্রীর ছেলের অভ্যাস অনেক বেশি খারাপ ছিল। সে যে মেয়েদের কি দেখুক তাকে টাচ করার চেষ্টা করত। ঝাও আসার পর রাজকুমারী তাকে বলে আমি তোমার জন্য অনেক ভালো একটা আয়োজন করেছি। ছেলেটি বলে কিসের আয়োজন? তখন সে বলে আমি তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছি, তুমি গিয়ে তার অনেক বেশি মজা নিতে পারো। অন্যদিকে আমরা জিংহিকে দেখতে পাই। সে এখনো রাজকুমারের জন্য অপেক্ষা করছিল। সে ভাবছিল কেন সে এখনো এলো না। অন্যদিকে আমরা রাজকুমারকে দেখতে পাই। সে তার কাজ করছিল। সে তার ভাইয়ের ব্যাপারে ইনভেস্টিগেট করছিল। গার্ড রাজকুমারকে বলছিল আজকে আপনি বাসায় যাবেন না? তখন সে তাকে বলে আজকে এভাবেই থাকতে দাও, আজকে আমি যাব না। তখন সৈনিক তাকে বলছিল জিংহি কিন্তু এখন আপনার জন্য অপেক্ষা করছে, সে কিন্তু খাবারও খায়নি। রাজকুমার তখন বাড়িতে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি কেন খাবার খাওনি? জিংহি তাকে বলে এমনি আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমি তোমাকে ছাড়া কিভাবে খাবার খাই, আসো একসাথে খাবার খাই। জিংহি বলছিল আমি খাবার গরম করি। তখন সে বলে না, দরকার নেই, এভাবেই খাবো। জিংহি সেখানে রাজকুমারকে বলছিল তুমি ভালোভাবে পড়াশোনা করো, তারপর তুমি টপ স্কলার হবে, আমি তোমার জন্য সব কিছু করবো, তোমাকে আমি সাপোর্ট করব। রাজকুমার তো ভাবছিল সে সব কি বলছে, এখন আমি কেন পড়াশোনা করব। রাজকুমার তার সাথে যেতে চাচ্ছিল কিন্তু সে তাকে বলে তোমার পায়ে ব্যথা, তুমি এখানেই থাকো, তুমি যদি আবার ব্যথা পাও তুমি পড়াশোনা করো। রাজকুমার সেখানে অনেক বেশি রেগেছিল। রাত হয়ে যায় কিন্তু জিংহি আসে না। সেখানে সৈনিক এসে তাকে বলে তাকে কেউ কিডন্যাপ করেছে। রাজকুমার সেখানে তাকে বলে সব সৈনিকদেরকে চারপাশে তুমি ছড়িয়ে দাও। অন্যদিকে আমরা দেখতে পাই সে ঝাও নামের ছেলেটা তাকে কিডন্যাপ করেছিল। সে তাকে খারাপভাবে টাচ করার চেষ্টা করেছিল। তখনই সেখানে তার জ্ঞান ফিরে আসে। তার হাতে সে কামড় বসিয়ে দেয় তাকে। তখন সে বলছিল তোমার তো সৌভাগ্য, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, আমি তোমাকে এত বেশি ধন সম্পত্তি দিতে পারবো যা কেউ তোমাকে দিতে পারবে না। ঝাও তার কাছে যাওয়ার চেষ্টা করলে সে তাকে থুথু দিচ্ছিল। জিংহি তাকে বলছিল এখান থেকে চলে যাও, আমার স্বামী যদি জানতে পারে তোমাকে টুকরো টুকরো করে ফেলবে। ঝাও বলছিল তোমার কি মনে হয় তোমার স্বামীর এত শক্তি আছে, সে তোমাকে বাঁচাতে পারবে? সে যতক্ষণে আসবে আমি আমার কাজ করে ফেলবো। জিংহি সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু গার্ড তাকে ধরে ফেলে। তারা সেখানে জোরে জোরে হাসাহাসি করছিল আর সেখানে তার জামা কাপড় খোলার চেষ্টা করছিল। ততক্ষণে সেখানে রাজকুমার হুয়াকিউ চলে আসে আর বলে তোমার এত সাহস। তারপর সে তাকে বাঁচিয়ে নেয়। ঝাওকে সৈনিক মারে কিন্তু ছেলেটি বলছিল তাকে এখান থেকে নিয়ে যেতে পারো না, আমি তাকে কিডন্যাপ করেছি। সে গার্ডকে মেরে ফেলা হয় আর সেখানে সে ছেলেটাকে বলা হয় তুমি কালকে মহলে যাবে, তারপর তোমাকে অনেক বড় শাস্তি দেওয়া হবে। সেখানে সে ক্ষমা চাইতে শুরু করে। অন্যদিকে জিংহিকে ড্রাগ দেওয়া হয়েছিল। সে তখন তার হাজবেন্ডের কাছে সাহায্য চাইছিল। সেখানে তার অনেক বেশি কাছাকাছি চলে আসে। পরের দিন সকালে রাজকুমার তাকে দেখছিল। জিংহি তাকে বলে সকাল সকাল তুমি কেন যাওনি, এখন আমার দিকে তাকিয়ে আছো। রাজকুমার তাকে বলে আমি কেন উঠবো, আমার ওয়াইফকে আমি তো দেখবই। জিংহি রাজকুমারকে বলছিল আমার তো রাতের কথা কিছু মনেই থাকে না। তখন সে বলে এই কারণে দিনেও আমার কাছে চলে আসবে, সব মনে পড়ে যাবে। দিনের বেলাও রাজকুমার জিংহিকেই দেখছিল। জিংহি তাকে বলে এরকম ভাবে কেন তাকাও, আমার অনেক বেশি লজ্জা লাগে। তারপর সে রাজকুমারকে বলছিল মনে হচ্ছে এখন আমার টোফুর দোকান অন্য জায়গায় খুলতে হবে, সেখানে আমাকে এখন সব খুলতে দিচ্ছে না। রাজকুমার তাকে বলে একেবারে চিন্তা করো না, আমি আমার বন্ধুর সাথে কথা বলে তোমাকে একটা শপের ব্যবস্থা করে দিচ্ছি। জিংহি তাকে বলে তোমার বন্ধু আছে? তখন সে বলে আছে, তুমি চিন্তা করো না। জিংহি তাকে বলে তোমার তো টাকার দরকার পড়তে পারে, টাকা নিয়ে যাও। রাজকুমার নিতে যাচ্ছিল না। তখন সে বলে টাকা নিয়ে যাও আর ফেরত চলে এসো। রাজকুমার জিংহির ফরহেডে কিস করে আর তাকে বলে তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফেরত চলে আসবো। পরের দিনে একজন লোক জিংহির কাছে আসে আর তাকে বলে আমাদের ওই জায়গায় প্রোগ্রাম আছে, তুমি সেখানে টোফু বিক্রি করতে যেতে পারো। জিংহি ভাবছিল সে নিজে থেকে আমাকে ইনভাইট করছে, কোনো না কোনো তো গড়বড় আছে। অন্যদিকে ঝাওয়ার বাবা মন্ত্রী রাজকুমারকে বলছিল আমার ছেলে অনেক বেশি দুষ্ট, কিন্তু এ কারণে আপনি তাকে মারতে পারেন না, সাধারণ একটা গ্রামের মেয়ের জন্য আপনি তাকে মারতে পারেন না। রাজকুমার তাকে বলে তুমি কি ভাবো আমি মারতে পারবো না? তখন সে বলে তাকে এখনই মেরে ফেলো। মন্ত্রী সেখানে কান্নাকাটি করছিল আর অন্যদিকে আমরা নান ঝাওকে দেখতে পাই।
রাজকুমার নানছাওকে বলছিল তুমি কেন এখানে এসেছো? তখন সে বলে আমি এখানে আসতেই পারি, তুমি এরকম সিদ্ধান্ত নিলে আমার তো আসতেই হবে। নানছাও আরও বলছিল তারা তো কোনো কিছু করেনি, একটা গ্রামের মেয়ে আর কোনো মূল্যই নেই। ততক্ষণে সেখানে রাজকুমার এসে তাদের দুজনের গলায় কেটে ফেলে আর সে নানছাওকে বলে এখন বলো তার মূল্য আছে কিনা। অন্যদিকে আমরা জিংহিকে দেখতে পাই, তাকে মহলের এই জায়গায় ডাকা হয়েছিল, সে তখন আসছিল আর ভাবছিল আমার সেখানে যাওয়া উচিত হবে না। তারপর সে বাড়িতে যায়, সেখানেও কোনো কিছু হয় না, কিন্তু সেখানে ঝিংইউন এসেছিল। ঝিংইউয়ান তাকে বলছিল আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি এখানে একা কিভাবে থাকছো? তোমার স্বামীও তোমার জন্য যোগ্য নয়, চলো আমার সাথে, তুমি আমার সাথে চলো, অনেক বেশি ভালো থাকবে। জিংহি তাকে বলে এখান থেকে চলে যাও, আমার স্বামী যদি তোমাকে আমার সাথে দেখে তাহলে সে আমাকে ভুল বুঝতে পারে। কিন্তু তখন সে তার হাত ধরার চেষ্টা করেছিল, কিন্তু হুয়াকিউ চলে আসে, তাই সে তাড়াতাড়ি করে তার হাজব্যান্ডের কাছে চলে যায় আর বলে তুমি ফেরত চলে এসেছো। তখন সে সেখানে ঝিংইউনকে জিজ্ঞেস করছিল তুমি কেন এখানে এসেছো, তোমার এখানে আসা আর উচিত হবে না। সেখানে সে ব্যথা পেয়েছিল, তাই সে জিংহিকে কোলে করে ঘরে নিয়ে আসে। তারপর তারা একসাথে বসেছিল। হুয়াকিউ দেখতে পায় সে চিন্তিত, তখন সে তাকে জিজ্ঞেস করে তোমাকে কেন এত বেশি চিন্তিত মনে হচ্ছে? তখন সে বলে আমি ভাবছি তুমি যখন আমাকে ছেড়ে চলে যাবে তখন তো আমি একা হয়ে যাব, তাই আমি দিনরাত পরিশ্রম করে অনেকগুলো টাকা উপার্জন করছি যাতে আমি নিজের জীবনের জন্য কোনো কিছু করতে পারি। সেখানে রাজকুমার তাকে টাকা দিচ্ছিল, সে তাকে জিজ্ঞেস করে এ টাকা তুমি কোথায় পেলে? রাজকুমার তাকে বলে সব না জেনে তুমি এগুলো রেখে দাও। তখন সে তাকে কিছু টাকা দেয় আর বলে তোমার কাছেও কিছু রাখো, তোমারও তো খরচ লাগে। রাজকুমার সেখানে তাকে বলে তোমাকে অনেক বেশি ধন্যবাদ, তুমি আমার কথা ভাবছো। অন্যদিকে আমরা রাজকুমারীকে দেখতে পাই, সে দেখেছিল রাজকুমার কিভাবে তাদেরকে মেরে ফেলেছিল, সে ভাবছিল এরকম ভাবে সে যাতে আবার আমার গলা না কেটে ফেলে, তাই সে ভয়ে রাতে ঘুমাতেও পারছিল না। সে তার স্বামীকে হাঁক করছিল আর বলছিল আমার অনেক বেশি ভয় লাগছে। ঝিংইউয়ান তাকে বলছিল তোমার সাথে এসব হওয়াই ঠিক আছে, তুমি আমাকে জোর করে বিয়ে করেছো। অন্যদিকে আমরা জিংহিকে দেখতে পাই, সে রাজকুমারকে শেখাচ্ছিল কিভাবে টফু বানাতে হয় আর সে হুয়াকিউকে বলছিল শিখে নাও, ভবিষ্যতে কাজে লাগতে পারে। জিংহি তাকে বারবার পড়াশোনা আর পরীক্ষার কথা বলছিল। রাজকুমার ভাবছিল আমি কেন পড়াশোনা করব, আমি তো নিজেই রাজকুমার, কিন্তু আমি তাকে কিভাবে বলি। অন্যদিকে গ্র্যান্ডমা এসে জিংহিকে বলছিল তোমার টোফু বিক্রি করার জায়গা পেয়ে গেছি, সেখানে গভর্নমেন্ট দ্বারা সিল দেওয়া হয়েছে, তোমার কোনো সমস্যা হবে না। তখন সে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর রাতে সে বসেছিল, হুয়াকিউ আসার পর তারা দুজনে একসাথে খাবার খাচ্ছিল। জিংহি রাজকুমারকে বলছিল আমি টোফু স্টল নিয়ে যাব, কিন্তু তুমি ভালোভাবে পড়ালেখা করো, আমি ভাবছিলাম তুমি কাকে বিয়ে করবে, সে তো অনেক ভালো একটা মেয়ে হবে। হুয়াকিউ তাকে বলে তুমি এসব ভাবছো? তখন সে বলে হ্যাঁ ভাবতে তো হবেই, তুমি যখন আমাকে ছেড়ে চলে যাবে তারপর আমি বিয়েই করব না। রাজকুমার তাকে জিজ্ঞেস করে কেন? তখন সে বলে আমার কাছে অনেক স্মৃতি রয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই হুয়াকিউ তার শরীর পরিষ্কার করেছিল, তখনই সেখানে জিংহি চলে আসে। সে তখন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যাবে, কিন্তু রাজকুমার তাকে তার কাছে নিয়ে আসে। সেখানে তারা দুজনে একে অপরকে কিস করেছিল। পরের সিনে রাজকুমার যখন বের হয়, জিংহি তাকে খাবার দেয় আর বলে তুমি যেখানে যাচ্ছ ভালোভাবে খাবার খেও। রাজকুমারকে তার গার্ড বলছিল আপনি তো বিয়ে করে নিয়েছেন, সবকিছু তো আরো বেশি ডেঞ্জারাস হতে পারে, সবাই যদি জানতে পারে যে আপনি জিংহিকে বিয়ে করেছেন তখন তার উপরও বিপদ আসতে পারে। হুয়াকিউ তার গার্ডকে বলছিল সব সময় তার উপর নজর রাখবে যাতে তার কোনো ক্ষতি না হয়। গার্ড তাকে বলে ঠিক আছে, কিন্তু আজকে নানছাওয়ের জন্মদিন, আপনাকে ইনভাইট করা হয়েছে। তখন সে বলে সেখানেই চলো। তারপর সে সেখানে পৌঁছে যায়। অন্যদিকে জিংহিওয়ান দেখে ফেলে হুয়াকিউকে আর সে বুঝতে পারে সে হচ্ছে রাজকুমার। তখন সে ভাবছিল সে নিশ্চয়ই জিংহির সুযোগ নিচ্ছে, নর্মাল মানুষ হয়ে তার সাথে থেকে তার সুযোগ নিয়ে তারপর সে তাকে ছেড়ে চলে যাবে। জিংহিওয়ান তখন সেখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে নানছাও জানতে পেরেছিল যে রাজকুমার বিয়ে করে নিয়েছে, কিন্তু সে জানতো না যে সে কাকে বিয়ে করেছে। নানছাও রাজকুমারকে বলছিল মনে হচ্ছে তুমি কোনো ফেরিকেই বিয়ে করেছো। রাজকুমারকে তার গার্ড কানে কানে বলে জিংইউয়ানকে সে জিংহির বাড়ির পাশে যেতে দেখেছে। অন্যদিকে রাজকুমার বলছিল আমার এখন এখান থেকে যেতে হবে। তার যাওয়ার পর নানছাও তার একজন লোক তার পেছনে পাঠায়। অন্যদিকে সে চলে যায় জিংহির কাছে। জিংহি দরজা খোলার পর জিংইউয়ান তাকে বলছিল আমার কথা শোনো, আমি তোমাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। জিংহি দরজা লাগানোর চেষ্টা করেছিল, সে তাকে বলছিল হুয়াকিউকে তুমি যেরকম দেখো সে সেরকম নয়। পেছন থেকে রাজকুমার চলে আসে আর বলে তুমি কি বলছিলে? জিংহি খুশি হয়ে যায়। তখন সে বলে তুমি ভেতরে যাও, আমি তার সাথে একটু কথা বলবো। তারপর জিংইউন রাজকুমারের কাছে ক্ষমা চাচ্ছিল আর বলছিল আমি শুধু তাকে এভাবেই বলতে এসেছিলাম, সে অনেক সোজা সরল মেয়ে, তার সুযোগ দয়া করে নেবেন না। রাজকুমার সেখানে তাকে বলে কথা তুমি আমাকে নাই বলো, কার সুযোগ নিতে হবে আর কার সুযোগ নিতে হবে না, যাও এখান থেকে। তখন সে চলে যায়। অন্যদিকে তারা দুজনে যখন একসাথে বসেছিল সে রাজকুমারকে জিজ্ঞেস করে তুমি কি কোনো কিছু আমার কাছ থেকে লুকাচ্ছ?
রাজকুমার তাকে বলে কি লুকাবো? তখন সে বলে আমাকে বলে দাও যদি কোনো কিছু থাকে। তখন সে বলে না, আমি কোনো কিছুই লুকাচ্ছি না। রাজকুমার জিংহির হাত ধরে আর তাকে বলে কথা মনে রাখবে, তুমি আমার জীবনের প্রথম ও শেষই থাকবে। পরের সিনে জিংহি যখন টোফু বিক্রি করছিল তখন তার ভমিটিং ফিল হচ্ছিল। সেখানে একজন তাকে বলে তোমার বিয়ের 2 মাস হয়ে গেছে, তুমি আবার গর্ভবতী না তো? জিংহি তাকে বলে আমার ডাক্তার দেখাতে হবে। অন্যদিকে নানঝাওকে তার সে সৈন্য বলছিল রাজকুমার জঙ্গলের মধ্যে একটা মেয়েকে বিয়ে করে তার সাথে থাকছে। নানঝাও বলছিল আমিও তো সেই মেয়েটার সাথে দেখা করতে চাই যে এত বেশি রেয়ার। অন্যদিকে জিংহি গিয়েছিল ডাক্তার দেখাতে, ডাক্তার তাকে বলে সে গর্ভবতী। জিংহি ভাবছিল এ বাচ্চা আমারই থাকবে। সে গেলে তার সামনে নানঝাও ছিল আর সে তাকে বলছিল আমি তোমাকে দেখার জন্য এসেছি, এখন দেখে মনে হচ্ছে তুমি সত্যি একটা রেয়ার বিউটি, তাই তো হুয়াকিও তোমাকে ভালোবেসে ফেলেছে। জিংহি তাকে বলছিল আমার হাত ছাড়ো, কিন্তু সে হাত ছাড়ছিল না। তখনই সেখানে রাজকুমার চলে আসে। রাজকুমার সেখানে নানঝাওকে বলছিল তুমি দেখে নিয়েছো না, এবার এখান থেকে চলে যাও। জিংহিকে সে বলছিল তুমি ভেতরে যাও, আমি একটু পরে আসছি। নানঝাও সেখানে মেয়ে নিয়ে এসেছিল। মেয়েগুলো তাকে বলছিল রাজকুমার বলুন আপনার কি কোনো কিছু দরকার, আপনার জন্য আমরা কি করতে পারি। এসব কিছু আবার জিংহি শুনে নিয়েছিল, ইচ্ছে করে নানঝাও এসব কিছু করছিল। জিংহি সব কথা শুনছিল আর সে কান্না করছিল আর বলছিল আমার সাথে শুরু থেকেই রাজকুমার ছিল, সে আমাকে ধোঁকা দিচ্ছিল, মিথ্যে কথা বলেছে, সে আমার সুযোগ নিয়েছে, তার কাছে আমি একটা অবজেক্ট মাত্র, এটা আমার বাচ্চা, আমি তাকে আমার বাচ্চার ব্যাপারে কোনো কিছু বলবো না। পরের সিনে জিংহি যখন দরজা লাগাচ্ছিল তার মনে হলো কেউ একজন এসেছে। সে যখনই আঘাত করতে যাবে দেখে রাজকুমার তাকে বলছিল আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। জিংহি তাকে বলছিল ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, এটা তো ফেক ম্যারেজ ছিল, তোমার তো যেতেই হতো, তুমি এখান থেকে চলে যেতে পারো, আমার কোনো কিছুর দরকার নেই। তখন সে যখনই চলে যাবে, যাওয়ার আগে সে জিংহিকে বলে আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি, তুমি যদি রাজি না হও আমি পরের দিন আবারও আসবো। সে তখন সেখান থেকে যেতে শুরু করে। সেখানে সে তার গার্ডকে বলে তার উপর নজর রাখবে যাতে কেউ তার ক্ষতি করতে না পারে। পরের দিন গার্ড তার পেছনেই ছিল। সে তখন তাকে বলছিল কেন তোমরা আমার পিছু করছো? গার্ড বলে আমাদেরকে রাজকুমার বলেছে তাই অর্ডার ফলো করতেই হবে। তাই সে যেখানেই যাচ্ছিল তারাও সেখানেই যাচ্ছিল। তার সাথে সৈনিকদেরকে দেখে কেউ সেখানে টোফু কিনছিল না। সে ভাবছিল আমি তো তাকে ছাড়বো না। তারপর সে যখন রাতে শুয়েছিল তার মনে হয় রাজকুমার এসেছে। জিংহি রাজকুমারকে ভেবে বলতে শুরু করে তুমি আমাকে মানানোর চেষ্টা করবে না, সেখানে তাকে কিডন্যাপ করা হয়েছিল, নানঝাও তাকে কিডন্যাপ করিয়েছিল। সে তখন তাকে বলছিল তোমার সাথে আমার কোনো লেনদেন নেই। তখন সে বলে লেনদেন আছে, হুয়াকিও তোমাকে অনেক বেশি ভালোবাসে। তখন সে বলে সে আমাকে একটুও ভালোবাসে না, আমি তার জীবন বাঁচিয়েছিলাম, এ কারণে সে রিপে করছিল। নানঝাও তাকে বলছিল ও আচ্ছা সে তোমাকে ভালোবাসে না, কিন্তু আমি তোমাকে ব্যথা দিলে সে 100 গুণ বেশি ব্যথা পাবে। জিংহি তাকে বলছিল আমার মনে তার জন্য কোনো ভালোবাসা নেই, তার মনেও আমার জন্য কোনো ভালোবাসা নেই। নানঝাও তখন বলে আমিও দেখবো ভালোবাসা আছে কিনা। সে তখন তার জামা কাপড় খোলার চেষ্টা করে আর ভাবছিল হুয়াকিও দৌড়াতে দৌড়াতে এখানে চলে আসবে। সে তাকে বারবার জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। অন্যদিকে রাজকুমার সবার সাথে ফাইট করে ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। নানঝাও বাইরে নিয়ে এসেছিল জিংহিকে আর বলছিল তুমি যদি এই লিটল বিউটির জীবন বাঁচাতে চাও তাহলে তুমি নিজেকে শেষ করে দাও, না হলে আমি তাকে মেরে ফেলবো। নানঝাও সেখানে জিংহির গলা চাপতে শুরু করে। রাজকুমার সেখানে তাকে বারবার বলছিল আমি বলছি তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। নানঝাও সেখানে হাসছিল আর বলছিল আমি তোমার ভাই বলে তুমি আমাকে মারতে পারবে না, কিন্তু ভালো হবে তুমি যদি নিজেকে শেষ করে দাও, না হলে আমি তাকে মেরে ফেলতে বাধ্য হব। রাজকুমার সেখানে সব সৈনিকদের সাথে মারামারি করছিল আর বলছিল তাকে ছেড়ে দিতে। জিংহি সেখানে সুযোগ বুঝে দৌড়ে রাজকুমারের কাছে চলে যায়। নানঝাও সেখানে রাজকুমারকে বলছিল তুমি যাই করো না কেন, আমি তোমার ভাই বলে তুমি আমাকে মারতে পারবে না। রাজকুমার তাকে বলে আমি তোমাকে মারতেও পারবো, তোমার সাথে ফাইটও করতে পারবো। সেখানে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। জিংহির পেছনে তরোয়াল ঢুকে গিয়েছিল, তার শরীর অনেক বেশি খারাপ হতে শুরু করে। রাজকুমার সেখানে অনেক বেশি রেগে যায় আর তার ভাইয়ের গলা কেটে ফেলে। তারপর সেখানে ডাক্তার তাকে চেক করছিল। ডাক্তার তাকে বলে বাঁচানো অনেক বেশি কঠিন হবে, তাছাড়া সে গর্ভবতী। রাজকুমার ডাক্তারকে বলছিল যেভাবে পারো তাকে বাঁচাও। এরকমভাবে অনেক দিন কেটে যায়, এখনও তার জ্ঞান ফিরেনি। রাজকুমার প্রতিদিন তার অনেক বেশি যত্ন করত। রাজকুমার জিংহিকে দেখছিল আর বলছিল তুমি আমাকে অনেক কেয়ার করেছো, এখন আমার পালা, আমি তোমার কেয়ার করব। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আগে অনেক কিছু শিখতে চাই, তুমি তাড়াতাড়ি করে ঠিক হয়ে যাও। পরের সিনে আমরা দেখতে পাই জিংহির জ্ঞান ফিরে এসেছে। সে ভাবছিল আমি কোথায় চলে এসেছি।
জিংহি উঠতে গিয়ে পড়ে যাবে, তখনই সেখানে রাজকুমার চলে আসে আর তাকে বলছিল, তুমি কি ঠিক আছো? ব্যথা পেয়েছো নাকি আবার? জিংহি বলে, ঠিক আছে, কিন্তু তুমি কেন এত বেশি কেয়ার দেখাচ্ছ? তখন রাজকুমার বলে, কারণ তুমি আমার ওয়াইফ। জিংহি বলে, আমি একজন গ্রামের মেয়ে, আমি কিভাবে তোমার ওয়াইফ হতে পারি? তখন সে বলে, সবাই জানে তুমি আমার ওয়াইফ, আর আমি তোমাকে বলেছিলাম তুমি আমার জীবনের প্রথম ও শেষ হবে। সেখানে রাজকুমার জিংহির জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। রাজকুমার জিংহিকে জড়িয়ে ধরে আর বলে, আমি সব সময় তোমার প্রতি দায়িত্ববান ছিলাম, দায়িত্বশীল থাকবো। জিংহিও বুঝতে পারে রাজকুমার তাকে ভালোবাসে, তখন সে বলে, অনেক বেশি ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দুজনে দুজনকে জড়িয়ে ধরে, এখন সব ভুল বোঝাবুঝিও মিটে গিয়েছিল, এখন তারা দুজনে একসাথে থাকবে। এখানে আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো জানাবে, আর আমাকে দেখে বলো তোমরা কি এই ড্রামাটা দেখতে চাও।